আমরা যখন হিমালয় পর্বতমালার কথা ভাবি তখন প্রথমেই মাথায় চলে আসে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। এই এভারেস্টের কথাই মাথায় সব থেকে আগে আসে। তারপর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বোধহয় সব বাঙালিরই কাঞ্চনজঙ্ঘার কথা মনে পড়ে, সব থেকে সুন্দর দেখতে একটা পর্বতশৃঙ্গ এই হিসেবে। কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দই আলাদা, যতবার দেখি ততবার মনকে ধাঁধিয়ে দেয়। এটা শুধু আমার কথা নয়, এটা ফেলুদারও অভিব্যক্তি এবং ভীষণ রিলেট করা যায় কথাটার সঙ্গে। এইসব পর্বত শৃঙ্গের কথা, কখনো উচ্চতা, কখনো সৌন্দর্য, এসব কথা মনে পড়ছে তার কারণ আশ্চর্য একটি ঘটনা, আশ্চর্য একটা লাফ বা লম্ফ বলি বা জাম্প বলি। আজকে যারা শুক্রবারে অনুষ্ঠান শুনছে তারা হয়তো কিভাবে এই জাম্পটা হচ্ছে কোথা থেকে কোথায় সেটা খানিকটা ঠাহর করতে পারছে। গত শুক্রবার ছিল 2রা মে, সত্যজিৎ রায়ের জন্মদিন। আর আজ শুক্রবার হিসেবে যারা অনুষ্ঠানটা শুনছে তাদের কাছে দিনটা হলো 25শে বৈশাখ। মানে সত্যজিৎ থেকে সোজাসুজি চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরে। এবং এই দুজনের কথা যদি ভাবি তাহলে উচ্চতম শৃঙ্গ, সুন্দরতম শৃঙ্গ এসবের কথা মনে পড়াই তো স্বাভাবিক। আর সেটাই হয়েছে। এক চূড়ো থেকে অন্য চূড়োয় লাফালাফি করতে করতেই শুরু করে দিচ্ছি আজকের রূপম অন দ্য রক্স। সবাই রেডি তো? সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, অনেক কানেকশন আছে। আমি জানি না তোমরা জানো কিনা, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটা তৈরির অনেক আগে কিন্তু পরিকল্পনা ছিল ঘরে বাইরে এই ফিল্মটা তৈরি হবে। সত্যজিৎ রায় একটা স্ক্রিপ্ট লিখেছিলেন, মানে একদম ইনিশিয়াল স্টেজে উনি যখন নিজেকে ভবিষ্যতের এক ফিল্ম মেকার হিসেবে হয়তো ভাবছেন বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে, তখনই তৈরি করেছিলেন ঘরে বাইরে সেই স্ক্রিপ্ট। পরে অবশ্য নিজে যখন ফিল্মটা বানান তখন বলেন যে ওটা খুবই অ্যামেচারিশ ছিল। হওয়ারই কথা, কারণ যত কাজ করেছেন তত তো অভিজ্ঞতা নিশ্চয়ই বেড়েছে, দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। ইনিশিয়াল স্ক্রিপ্ট যেটা করেছিলেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী ছবিটা তৈরি করবার কথা ছিল হরিসাধন দাশগুপ্তের। তিনি অন্যতম একজন বিখ্যাত বাঙালি পরিচালক এবং এইটা তো একটা দারুণ কানেকশন। এছাড়াও আরও অনেক কানেকশন আছে। সত্যজিৎ রায় একটা ছবি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করবার বা রবীন্দ্রনাথের কাজ নিয়ে কাজ করবার, সেটাই হয়তো প্রথম পদক্ষেপ ছিল। 3 কন্যা ছিল ছবির নাম, 3টে ছোট ছোট গল্প অবলম্বনে ছবি। এবং সেখানে মণিহারা এই ছবিটা দেখে ভয় পাইনি এরকম লোক খুঁজে পাওয়াই বোধহয় মুশকিল। আমার তো খুব ভয় লাগতো। মানে ওই ছায়ামূর্তি যখন আসছে তার অলংকারের আওয়াজ শোনা যাচ্ছে ছম 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 করে, গাটা সত্যিই ছমছম করে ওঠে। আর তারপর যখন ওই গয়নার বাক্সটা নেবার জন্য হাতটা এগিয়ে আসে তখন দেখা যায় ওটা মানুষের হাত নয়, ওটা হলো কঙ্কালের কবজি। এরপরে তো চারুলতা, এবং কে ভুলতে পারে চারুলতায় কিশোর কুমারের গলায় সেই অনবদ্য গান, সত্যজিৎ রায়ের সঙ্গীত পরিচালনায় মানে যন্ত্রানুষঙ্গ পরিচালনায় কিশোর কুমারের উদাত্ত গলায় রবীন্দ্রসঙ্গীত, যার শেষটা আবার সত্যজিৎ রায় ছবির প্রয়োজনে বদলেও দিয়েছিলেন। সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথের কানেকশনের বিষয়ে কথা হচ্ছিল। আবহ সঙ্গীতেও যখন সত্যজিৎ রায় রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন, বিশেষ করে একটা আবহ সঙ্গীতের কথা মনে পড়ছে, রবীন্দ্রসঙ্গীত একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। এই গানের সুর থেকে তৈরি হয়েছে কি চমৎকার আবহ সঙ্গীত। দুজন মানুষই তো ম্যাজিক্যাল, দুজন যদি হাত ধরাধরি করেন সেখানে ডাবল ম্যাজিক তৈরি হবে নাই বা কেন? তো এই ম্যাজিকের ধরা যাক একটা সূচনা বিন্দু নির্দেশ করতে বলা হলো। তেমন যদি বলা হয় তাহলে আমি সত্যজিৎ রায়েরই স্মরণ নেব এবং তার লেখা থেকেই একটু পড়ে শোনাব। পড়ি। সত্যজিৎ লিখছেন, এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা দিতে রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। সত্যজিৎ রায়
একটা অটোগ্রাফের খাতা সঙ্গে করে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছিলেন, সেই বিষয়ে লিখছেন। কথা মতো গেলাম পরের দিন। টেবিলের উপর চিঠিপত্র, খাতা, বইয়ের ডাঁই, তার পেছনে বসে আছেন রবীন্দ্রনাথ, আর আমায় দেখেই আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট 3 হাতড়ানোর পরে বেরোলো খাতাটা। সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আরেকটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে করতে আমি ফাইনালি আমার নিজের গানে এসে পৌঁছেছি। আমার একটা গানে একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দুর উল্লেখ আছে, আর সেই লাইনগুলো পড়ি। প্রতিটি জ্যোতিতেই লুকোনো সুখ আছে, বিরতিতে সে খোঁজ পেলে কি পেলে না, ধানের শীষে নাচে শিশির বিন্দু, পাড়ার যোগী তাই ভিক্ষে মেলে না। তবে কখনো কখনো যেমন তেমন যোগী তো না, স্পেশাল যোগী যদি কেউ হয়, সে ভিক্ষে কেন, পুরো রাজত্বটাই অর্জন করে নিতে পারে। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এরা তো পাড়ার যোগী, কিন্তু বেপাড়ায় গিয়ে সুনামও যেরকম কুড়িয়েছেন, পাড়াকেও অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এরকম আরও কিছু গানের কথা বলবো, যেখানে রবীন্দ্রনাথকে ছেড়ে আমি পালিয়ে যেতে পারিনি। উনি কোথা থেকে যেন, মূলত আমার স্মৃতি, আমার অভিজ্ঞতা, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি, সব জায়গা থেকেই রবীন্দ্রনাথের হাত বেরিয়ে এসেছে। এবং তা কিন্তু কঙ্কালের হাত নয়, কি বলি, অতি পার্থিব হাত, এটাই বলি। মানে ঠিক পৃথিবীর নয়, মানে পৃথিবীর ক্ষুদ্রতার নয়, ক্ষুদ্র পৃথিবীর নয়, বরং মহাপৃথিবীর মহিমায় অতিশয়, তাই অতি পার্থিব। এবং সেই স্পর্শ, রবীন্দ্রনাথের স্পর্শ, কিভাবে আর কেন আমি ব্যবহার করলাম তা নিয়ে কিছু লিখেছেন আমার প্রিয় কবি জয় গোস্বামী। সেই অংশটা একটু পাঠ করি। জয় গোস্বামী লিখছেন, নিঃস্ব 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 এক বিশ্ব বিষয়, এই লাইনটির দিকে যদি তাকাই, আর যদি একই সঙ্গে গায়নরত রূপম ইসলামকেও দেখি, তবে দেখব 3 বার নিঃস্ব উচ্চারণের সঙ্গে নিজের সর্বস্ব হারা বেদনাকে তিনি যেমন প্রকাশ করছেন, তেমনই তিনি তার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন এই সম্পূর্ণ বিশ্বকে। এবং তা ঘটছে এক আশ্চর্যজনক বিস্ময়ের মধ্য দিয়ে। এই বিশেষ লাইনটির মধ্যে রূপম ইসলাম কবি ও সুরকার হিসেবে আরও একটি নতুন শিল্প সংঘর্ষ ক্রিয়া আবিষ্কার করে নিচ্ছেন। কি সেই আবিষ্কার? রবীন্দ্রনাথের গান বলেছে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। এ গান আমাদের সকলের জানা। এই গানটিকে সচেতনভাবে ভাঙলেন রূপম ইসলাম এবং নিঃস্ব শব্দটিতে পরপর 3 বার একান্ত নিজস্ব সুরের ধাক্কায় তিনি একভাবে নতুন একটি ভাষ্য যোগ করলেন রবীন্দ্রনাথের ওই বিশেষ উচ্চারণের সঙ্গে, যাকে হয়তো বলা যায় উত্তরাধুনিক ভাষ্য। যেমন তার একটি গদ্যের শিরোনাম সকল রকের ধারা। মুদ্রণের সময় রকের শব্দটিকে লেখকের ইচ্ছাতেই বড় হরফে ছাপা হয়েছে বইয়ে। আসলে রক সঙ্গীতের ধারাকেই রূপম চিহ্নিত করলেন এখানে। অর্থাৎ ভাঙন ঘটছে দুদিক দিয়ে। ভ্লাদিমির মায়াকোভস্কি, পৃথিবীর চিরস্থায়ী এক কবি, যিনি রুশ ভাষায় লিখে গেছেন তার কবিতা, তিনি এক জায়গায় লিখছেন, সম্পূর্ণ নির্দোষ পুরনো কবিতার বিরুদ্ধে আমাদের কোনো বিদ্রোহ নেই, কিন্তু পুরনো প্রথার উগ্র রক্ষণশীলরা যখন নতুন শিল্প সাহিত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে পুরনো স্মৃতিস্তম্ভের আড়ালে আত্মগোপন করেন, আমরা স্বভাবতই ক্ষুব্ধ হয়ে উঠি। ঠিক এর উল্টো দিকে ওই পুরনো স্মৃতিস্তম্ভগুলিকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে আমাদের পাঠকদের আমরা দেখিয়েছি সম্পূর্ণ অজ্ঞাত অনাবিষ্কৃত এক দৃষ্টিকোণ থেকে দেখলে মহান স্তম্ভগুলিকে কেমন দেখায়। রূপম ইসলাম সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পুরনো ঐতিহ্যের মধ্যে নতুন স্রোত ঢুকিয়ে দেখতে চেয়েছেন কি শিল্প আবিষ্কৃত হয়। তার আবিষ্কার সফল হয়েছে, এখন তা সর্বজন স্বীকৃত। যেমন তার একটি গদ্য রচনার নামকরণ তিনি করেছেন আমার কলকাতা পুরায় ফেলে আবার ভরেছি।
সততার বিলাসিতা গানের একটি লাইনে দেখি, সখী ভালোবাসা কারে কয়, ভালোবাসা মানে শুধু অভিনয়, ভালোবাসা মানে প্রতারিত যত ক্ষতবিক্ষত হৃদয়। বা ভোভো সং গানে পাই, আমার ইচ্ছে করে তোদের মতো ঢঙের কথা কই, আবার ইচ্ছে করে পাল্টে দিতে ন্যাকা প্রজন্মই। এই যে সচেতনভাবে রবীন্দ্রনাথের পংক্তি ব্যবহারের একটা প্রক্রিয়া তিনি চালান তার শিল্পসৃষ্টির মধ্যে, এই কারণেই তাকে র্যাবো কথিত শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলা যায়। আমার তো কিছু বলবার নেই, যে কথাগুলি পাঠ করলাম তা জয় গোস্বামীর লেখা, এবং আমার মনে পড়ে তেমন একটা দিনের কথা, জানি না এটা হয়তো আগেও বলেছি। জয় গোস্বামীর লেখা পড়ে তার সঙ্গে আলাপ করতে গেছিলাম। তখন আমি নিতান্তই তরুণ, সে অনেক কাল আগের ঘটনা বলছি। জয়দার তখন আমাকে চেনবার কোনো প্রশ্নই ওঠে না। তাও দেখলাম যে তিনি অল্প অল্প আমার কাজের খোঁজ খবর রাখেন। বিশেষ কিছু কথা বলে উঠতে পারিনি, তার সামনে বসে শুধুই নীরবে কেঁদেছিলাম। জয়দা সেদিন একটি বই উপহার দিয়ে লিখে দিয়েছিলেন কবি রূপমকে। এইটাই আমার কাছে মনে হয়েছিল তাঁর দেওয়া সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি। আজকে এই কথাগুলো পড়লাম রবীন্দ্রনাথকে স্মরণ করছি বলে। রবীন্দ্রনাথের পংক্তি আমি কিভাবে ব্যবহার করেছি তার থেকে বলা ভালো ব্যবহার করতে বাধ্য হয়েছি। জয়দা যে সমস্ত গানের কথা বললেন, যেসব গানে রবীন্দ্রনাথের অবতারণা আমি করেছি, তার বাইরেই বেরিয়ে ভোভো সং নামক গানটির দ্বিতীয় পর্ব যেটি, সেখানেও রবীন্দ্রনাথের কথা কিভাবে এসেছে সে কথা স্মরণ করি। এখানে আমি লিখেছি, অনাহুত আবেগে যাবি, বুনো ছায়াতলে দাঁড়াবি, ভেঙে যাবি ঘরের চাবির সীমানা, ভুলে যাবি কি ছিল নিষেধ কি মানা। এই যে রবীন্দ্রনাথের বিখ্যাত লাইন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এটা নিয়ে অনেক রকম মন্তব্য অনেকে করে থাকেন, যে ঘরের চাবি কি করে লোকে ভাঙবে, বা ঘরের চাবি ভেঙে কি করে কাউকে বের করা হবে, ওটা তো ঘরের তালা ভাঙবার কথা বলা হচ্ছে। আমি এখানে আমার মতো করে ব্যাপারটা বুঝিয়ে বলবার একটা চেষ্টা করেছি। ঘরের চাবি যদি ভেঙে ফেলা হয় তাহলে তালাতে ফিরবার আর কোনো সুযোগ থাকে না, যে মানে সব পিছুটানের অবসান ঘটাতে গেলে শুধু তালা ভাঙলে হবে না, চাবিও ভাঙতে হবে। সেই জন্যই আমি লিখেছি, ভেঙে যাবি ঘরের চাবির সীমানা, ভুলে যাবি কি ছিল নিষেধ কি মানা। খুব তাড়াতাড়ি হয়তো আমার একটি গান প্রকাশিত হতে চলেছে, রবীন্দ্রসঙ্গীত, যা আমি গেয়েছি এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বও সামলেছি। গানটি হলো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। এই গানটি আমি কিন্তু একটা যন্ত্রানুষঙ্গ রচনা করেই গেয়েছি। যন্ত্রানুষঙ্গ রচনা করেছি একটা সিনেমার দৃশ্যের প্রয়োজনে। দেখানো হচ্ছে রেডিওতে বা কোনো যন্ত্র থেকে এই গান শোনা যাচ্ছে, অতএব যন্ত্রানুষঙ্গের প্রয়োজন হলো। এর আগে বহুবার এই গান আমি গেয়েছি সম্পূর্ণ খালি গলায়। মনে পড়ে একবার ইংল্যান্ড ট্যুরে কার্ডিফ শহরের একটি অডিটোরিয়ামে গান গাইবার সময় দর্শক শ্রোতারা হঠাৎ আমার কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন, এবং আমি তাদের ঠিক তক্ষুনি বলেছিলাম আমার স্মরণে যে গানটি আসছে আমার ভীষণ প্রিয় রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমার শর্ত একটাই, আমি গাইব খালি গলায়, এবং গানের মধ্যে আপনারা কিন্তু কোনো কথা বলে উঠবেন না, কোনো শব্দই করবেন না, সম্পূর্ণ নীরবে গানটি যদি শোনেন তাহলেই আমি আত্মস্থ হয়ে গাইতে পারবো। এবার বলুন, আমি গাইব? এই যে কখনো একটা গানের প্রয়োজনে, একটা গানের স্পিরিটে ঢুকে সম্পূর্ণ নীরবতা কামনা করছি, কোনো যন্ত্রানুষঙ্গ ছাড়া গাইছি, আবার কখনো যন্ত্রানুষঙ্গে নিয়ে আসছি স্বীকৃত পশ্চিমী ধারা। এইটা কিন্তু একটা রুচির ব্যাপার। কখন কোন জিনিসটা চাই এটা বোঝা যাবে গানের ভাবটা প্রকৃতভাবে অনুধাবন করলে। তার মানে একটা গানে কথা এবং সুর এই দুটোই তো খুব বড় কথা নয়। বিশেষ করে রবীন্দ্র গানের কথা যদি বলি, সেখানে কিন্তু আমার মনে হয় ভাব একদম প্রধান জায়গাটা দখল করে বসে আছে। কাজেই ভাবের ঘরে চুরি করলে খুব বিপদ। রবীন্দ্র জয়ন্তীতে একটা গোটা অনুষ্ঠান করে ফেললাম, রূপম অন দ্য রক্সের রবীন্দ্র জয়ন্তী স্পেশাল। পুরো অনুষ্ঠানটা একেবারে শেষ পর্বে পৌঁছে যাবার পরেও মনে হচ্ছে আরও অনেক কথা বলবার ছিল, বলা হলো না। রবীন্দ্রনাথ এতই বড়
আমি ঠিক করে রেখেছিলাম যে কিভাবে রবীন্দ্রনাথের এত প্রভাব পড়েছে আমার উপরে। বলবো না করে বলেই দিচ্ছি, একেবারে ছোটবেলা থেকে তো হাতে খড়ি যেটাকে বলে, গানের হাতে খড়ি, সেটা তো মা হারমোনিয়াম বাজাচ্ছেন, ফুলে ফুলে ঢোলে ঢোলে আয়ে তবে সহচরী, হে সখা মম হৃদয়ে রহ, এই যে গান, এই সব গানের হাত ধরেই তো গানের জগতের প্রবেশ। আমার মনে হয় শুধু আমি না, আরও অনেকেই। এবং একটা কথা সৌভিককেও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমরা রবীন্দ্রসঙ্গীত কতটা ভালোবাসি? আমার মনে হয় এই কতটার কোনো পরিমাণ হয় না, কারণ আমার ছোটবেলাটাও ঠিক এইভাবেই কেটেছে, মায়ের কাছে হারমোনিয়ামে রবীন্দ্রসঙ্গীত শোনা এবং শুনে শুনে গান তোলা, তার থেকে রবীন্দ্রসঙ্গীতের সাথে পরিচিতি। আর আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত তো নেই যেটা নিয়ে রবীন্দ্রসঙ্গীত নেই। তো পরিমাপটা ঠিক বলা যাবে না। আমিও একই কথাই বলবো, কিন্তু উল্টো দিক থেকে বলবো। আমার কথা হচ্ছে যে আদৌ রবীন্দ্রসঙ্গীতকে আমরা ভালোবাসি? তার কারণ যে কথাগুলো তুই বললি সেটা অক্সিজেনের সঙ্গে তুলনীয়, সেটা জলের সঙ্গে তুলনীয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার জন্য জরুরি। সেই জিনিসগুলোকে তো আলাদা করে ভালোবাসতে হয় না, মানে আলাদা করে ভালোবাসা। এখন তোকে যদি জিজ্ঞেস করি তুই জল ভালোবাসিস নাকি তুই কোল্ড ড্রিঙ্কস ভালোবাসিস, এইটা কিন্তু প্রশ্নই না। মানে তোকে যদি আমি অপশান দিই, তুই ঠান্ডা তরল পানীয়, মানে যেটাকে কোল্ড ড্রিঙ্কস বললাম, সফট ড্রিঙ্কস, সেটাই তুই খেতে চাইবি, দোকান থেকে সেটা কিনবি। জল তো তোর ভালোবাসার খাদ্য তালিকায় থাকবে না, বা অক্সিজেন এটা তোর ভালোবাসার জিনিসপত্রের তালিকায় থাকবে না, কিন্তু এটা অবশ্য প্রয়োজনীয়। এটা ছাড়া দেখবি তুই চলছিসই না, মানে তুই বেঁচেই থাকছিস না। আমি এইটা নিয়ে ভাবছিলাম যে কোনোদিন তো রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শুনি না, মানে গান চালাবার অপশন এলেই কখনো মাইকেল জ্যাকসন শুনছি, কখনো নির্বাণা শুনছি, এমনকি কখনো দেশাত্মবোধক গানও শুনছি, গণসঙ্গীত শুনছি, আজকের দিনের গান শুনছি। রবীন্দ্রনাথের গান কখন চালিয়ে শুনছি? আদৌ কি চালিয়ে শুনছি? আমি কিন্তু খুব একটা মনে করতে পারি না, হয়তো খুব মানে কচিত কদাচিৎ হয়তো চালালাম। এবার এটাকে কি বলবো, ভালোবাসা নাকি ভালোবাসার অভাব? কেউ যদি বলেন এটা ভালোবাসার অভাব, তাহলে বলবো ঠিক তা নয়। রবীন্দ্রনাথ আসলে আমাদের পাঠ্যক্রমের অংশ। এবার যা পাঠ্যক্রমে ঢুকে যায়, স্বভাবতই সেই জিনিসটা থেকে আমরা এত শিখি যে সেই জিনিসটাকে অবসর বিনোদনের সময়ও সেখানে মনটাকে নিয়ে যেতে কিরকম একটা করে, মানে ওটা তো আমাদের শিক্ষা। রবীন্দ্রনাথের গান বলি বা তার গদ্য, প্রবন্ধ, উপন্যাস, নৃত্যনাট্য, যে কোনো দিকে তার দর্শন, এই সবই আসলে আমাদের হাত ধরে ধরে সহজ পাঠের মতো করে জীবনটাকে শিখিয়েছে। তাই জন্য এই জায়গাটায় এক শিক্ষকের শ্রদ্ধা রবীন্দ্রনাথের যাবতীয় কাজের পেছনে এসে দাঁড়ায়, যার ফলে অবসর বিনোদনের জন্য আমাদের যেতে হয় অন্য জায়গায়, রবীন্দ্রনাথের নয়। খুব শক্ত কথা বোধহয় বলে ফেললাম, তবে একটা সপ্তাহের পরে তো আবার দেখা হবে, কাজে অনেকদিন সময় পাওয়া যাবে এই যা যা বললাম সেসব নিয়ে চিন্তা ভাবনা করবার। চিঠি লেখা যেতে পারে, চিন্তা ভাবনা করে যদি কারো মনে অন্য কোনো মতামতের উদ্ভাবন হয়, সে আমাকে চিঠি পাঠাতে পারে এই ঠিকানায়। রূপম অন দ্য রক্স, এক্সক্লুসিভলি অন 91.9 ফ্রেন্ডস এফএম। চিঠি লেখবার ঠিকানা রূপম অন দ্য রক্স, 91.9 ফ্রেন্ডস এফএম, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। অথবা মেল করো rotr@friendsfm.in এই মেল আইডিতে। আরেকটা কথাও মনে করিয়ে দিই, আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে। এর আগে যে অনুষ্ঠান নিয়ে একেবারে হই হই পড়ে গেছিল এবং রই রই কাণ্ডও বলা যেতে পারে, সেই অনুষ্ঠান খাস একক, তার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাসের শেষ দিনটিতে, অর্থাৎ 31শে মে সন্ধেবেলা কলা মন্দিরে। যারা যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু আসবার বন্দোবস্ত করে রেখো, পরে আমাকে বলো না।